স্বাগতম আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো ভালো। দাদা দূর দেশে আছেন বলে আপনাকে আমাদের অনলাইনে যুক্ত করতে হয়েছে, সশরীরে পাইনি। এর কারণটা জেনেই শুরু করতে চাই। আজকে একজন কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যখন দেশকে নিয়ে এত ভাবনা, আপনার এত কিছু করতে চান, আপনি এত স্বপ্ন, আপনার কেন অ্যাসাইলাম প্রার্থী হতে হলো বিদেশে গিয়ে? 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, সেই সময় যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো আর কি, ওই দিন আমি সকালবেলা আমাকে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য। এবং যিনি ফোন করেছিলেন উনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে, এবং আমাকে বলা হয় যে ভদ্রতা করেই উনি প্রথম ফোনটা করেছিলেন, এবং বলা হয় যে আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন, আমি সিভিলিয়ান, ডিজিএফআই কেন আমাকে ডেকে? বলে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। বললাম আলাপ আছে, ঠিক আছে ফাইন, আপনি আসেন, আমার অফিসে আসেন, আমার বাসায় আসেন, একটা কোনো নিউট্রাল জায়গায় আসেন। প্রথমে মনে হলো অ্যাপারেন্টলি সে দেখা করতে চায়, বললো যে আমরা একটু পরে যাচ্ছি, আমার বসের সাথে আলাপ করি। পরে 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করে খুব রূঢ় ভাবে তখন বললো আপনাকে আজকেই আসতে হবে এবং সন্ধ্যার আগেই আসতে হবে ডিজিএফআই অফিসে। তো আমি আমার বন্ধু বান্ধব, আমি যাদের সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতাম, তাদের সাথে কথা বললাম, এবং সবাই, এবং এর মধ্যে আছেন আজকে সরকারের মন্ত্রী মহোদয় শুভ্র ভাই, ওই বললেন যে আমি যেন না যাই ডিজিএফআই অফিসে, এবং আমি যেন লুকিয়ে পড়ি। এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি, এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে, আমার অফিসে রেড করে ডিজিএফআই, আমি কোথায় এটা জানার জন্য। এবং 5 মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায়, ঢাকা শহরেই। এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল, তারপরে মনে করলাম যে আর থাকাটা অনুচিত, কারণ আমার বাসার সামনে তারপরে ডিজিএফআই গার্ড বসালো, সারাক্ষণ ধরে নজরদারি, এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতাম। তারপরে আমার দেশ ছাড়তে বাধ্য হওয়া, তার তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত, এবং ওই সময় আমরা জানি যে ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না। তো আমি ওই সময় আসলে যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম। তো ওই ডকুমেন্টেশনের সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের একটা বড় অংশকে ডিজিএফআই এইভাবেই ডেকে নিয়ে যায়। একটা ফোন পায় সে সকালবেলা, তারপরে তাকে যেতে বলা হয়, সে যায়, সে ভিকটিম, আর তারপরে কখনোই আর ফিরে আসে না। তো ন্যাচারালি আমিও তখন ভেবেছি যে আমার কপালেও সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে। সেই জন্যই আত্মগোপনে যাওয়া এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হওয়া। আর ফ্রান্সের কারণ হচ্ছে যে আমি তখন একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করতাম, তারাই আমার আসার ব্যবস্থাটা করে দেয়, ভিসা টিসা যা, রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বতভাবে আমাকে সাহায্য করে। দাদা আপনি অ্যাক্টিভিজম করেন এবং সোশ্যাল মিডিয়া তার অন্যতম মাধ্যম, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, আক্রমণাত্মক, অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আপনি মাঝে মাঝে। এই এই পন্থা আপনি প্রথম বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা, এই দুর্দশার জন্য দায়ী কারা? এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ, সোসাইটিকে কন্ট্রোল করে, যারা শিক্ষিত মানুষ। এবং দেখেন, এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে। সাধারণ মানুষের কথা বলে, তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি, বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে। এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে গেছে। বাংলাদেশের এলিটরা ইকোনমিতে একটা ফুটা পয়সা কন্ট্রিবিউট করে। বাংলাদেশের ইকোনমিতে তারাই কন্ট্রিবিউট করে যারা মেশিন চালায় গার্মেন্টসে, যারা ঠেলা ঠেলে, যারা রিক্সা চালায়, যারা শ্রমিক হাতুড়ি পেটায়, যারা বিল্ডিং তৈরি করে, যারা বাস চালায়, যারা টেম্পো চালায়, খেতে ফসল ফলায়, তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমির চালিকা শক্তি। এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করে দিচ্ছে। কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ, সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা? এলিটেরা। এই এলিটদের ভয় তিনটা: একটা সম্মান হারানোর ভয়, একটা মাইর খাওয়ার ভয়, আর একটা সম্পদ হারানো। তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে, তাই তাদেরকে গালির তোরে যেন তারা ঠিক থাকে। এই গালির তোরে যদি তারা ঠিক থাকে, তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো। আদারওয়াইজ এরা বাংলাদেশের 18 কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখে। এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে, তাদের জন্য তো গালি। তাদের আছে অনেক সম্পদ, এবং যাদের কোনোই সম্পদ নাই, তাদের বিভেদটা তো যাদের সম্পদ নাই, তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদ থেকে লুট করছে, তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে। এবং এটাই আমার কমিউনিকেট করার
রাস্তা, এটাই আমার জনগণের সাথে। মানে আপনি গালিকে নিজের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন। এত গালি আপনি কোথায় শিখলেন সেও এক আশ্চর্য। নিশ্চয়ই আপনার কাছে কোনো অভিধান আছে। 5 আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয়, এবং এই সময়ে এসে অনেকেই, বিশেষ করে পতিত শক্তি যারা আছেন তারা, পাশাপাশি আরো অনেকে মনে করেন যে এটা একটি আন্তর্জাতিক গেম বা পরিকল্পনার অংশ ছিল। আসলে কি বলবেন আপনি? কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে, তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক, অনুমান থেকে কথা না বলে। আর আমার এই লড়াইটা তো আজকের না, দীর্ঘ সময়ের লড়াই, প্রায় দশকের বেশি সময়ের লড়াই, এবং এই লড়াইটা তো আমি কনসিস্টেন্টলি চালাই গেছি প্রথম থেকে। এবং আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাইছি, আমি ফ্যাসিবাদের বিলোপ চাইছি, এবং এই উৎখাতটা একটা বিপ্লবের মধ্যে দেওয়া হবে। এই বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, সংগঠিত করেছি, তাদেরকে সাহস জুগাইছি, তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা জুগাইছি। আমি এইভাবে আগাই গেছি, এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য, এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত হলো, তা তো না। এটা ঘোষিত লক্ষ্য। এই ঘোষিত লক্ষ্যটা আসলে কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই। আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন, আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন, এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো? আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন? এটা কি এজন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি, নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে? 2013-তে 5ই মেতে যখন গণহত্যাটা হলো, হেফাজতে গণহত্যা কোনো আন্তর্জাতিক কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো, এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করলো যে এটা ঠিকই আছে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, তারা এমন ভাবে বললো ফ্ল্যাশ আউট করা হয়েছে ঢাকাকে, মানে পরিষ্কার করা হয়েছে, মানে আমরা টয়লেট ফ্ল্যাশ আউট করি ঠিক এইরকম ভাবে, মানে আমরা এমন আবর্জনা সরিয়ে দিয়েছি। তো এটা আমার জন্য শুরু করলো। আমি তখন সিবিবি করতাম, তো আওয়ামী লীগের সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটাই আমার সাথে বিরুদ্ধে কেন? আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি, তাই না? আমি আমার নিজের দল সিবিবির বিরুদ্ধে বলি, তাই না? মানে সিবিবির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি। তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি, এবং সেই জন্য একজন এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল, সেই জন্য আমার শেষ চিরজীবন আমার রাজনৈতিক এলাই থাকবে। যদি তাই হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না, কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল, তাই না? পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব, ছাত্র নেতা ছিল। তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কেন, তাই না? তাহলে তো একই জিনিস হয়ে গেল। তো রাজনীতি তো অগ্রসর হয়। তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে, এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপামর মানুষের ধর্মবিশ্বাস, সাধারণ আপামর মানুষের যে স্মৃতি কালচার, সেটার বিরুদ্ধে, এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায়। এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে, এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি, বাংলাদেশের লিবারালিজমের রাজনীতি, এবং এটা আওয়ামী রাজনীতি, আওয়ামী বাম প্রগতিশীলদের রাজনীতি। এবং এইটাকে ফাইট করতে হবে। এটাকে যদি ফাইট করা না যায়, তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে, এবং পড়েছে। মুজিবের আমলেও পরে ফ্যাসিবাদ ছিল না, কিন্তু এটা একটা চরম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। বাংলাদেশে ভারতের যে স্বার্থ, সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি, তাহলে এখন আমরা মুক্ত না, আবার আমরা এসে ফ্যাসিবাদের গানটার মধ্যে পড়ব। এটাকে আমি বলি এখন আধা বিপ্লবী সরকার। এটা আমাদের চাপে, সরকারের প্রাইভেট পার্টনারদের চাপে সরকার কিছুটা আধা বিপ্লবী চরিত্র ধারণ করেছে, এবং এই বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে তার কারণটা কিন্তু শুধু সরকার না, ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্টের সরকারের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন, এই সমর্থনটা ব্যাপক, এবং এটার কারণেই এই সরকারের সাফল্যটা আসছে। আসলে সরকার ভালো চলে তখনই যখন সাধারণ মানুষ সমর্থন করে। তো এটাকে হেজিমনি বলে, কর্তৃত্ব। সে কর্তৃত্বটা তৈরি হয়েছে এই সরকারের, প্রফেসর ইউনূসের সরকারের। কিন্তু এইটাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে, যেহেতু প্রফেসর ইউনূস রাজনৈতিক ব্যক্তি নন, আমার মনে হয় ধরতে পারেন না, এবং সেই কারণে মাঝে মাঝে কিছু মিস্টেক হয়, ভুল হয়। হতাশা না, আমি তো ধরে দিই, আমি কোনো ভুল করলে, আজকের এপিসোডও যাবে, ভুল করলে আমি সেটা ধরিয়ে দিই এবং সেটার কঠোর সমালোচনা করি। আমি তো সমালোচনা যে যোগ্য, আমি তাকে সমালোচনা থেকে বাদ দিই না। ওভারঅল সরকার ভালো করছে আমার ধারণা। শুধু আমার ধারণা না, মানুষের ধারণা, কারণ মানুষ তো জীবনে বুঝতে পারে সরকার ভালো করছে না খারাপ করছে। সে কি জিনিসপত্র কম দামে কিনতে পারছে, আয় উপার্জন দিয়ে কি সে সংসার চালাতে পারছে, সে কি মোরলেস মোটামুটি নিরাপদে তার জীবনটা চালাতে পারছে, সে কি কথা বলতে পারছে, সে কি মুখ ফুটে সব যা খুশি তাই বলতে পারছে, সে কি আইনি সহায়ক, জিনিসপত্র কিনতে যে বেতনের টাকা সব শেষ হয়ে যাচ্ছে, অথবা কেউ আদালতে যে বিচার পাচ্ছে না, বা থানায় যে কেউ ডায়েরি নিচ্ছে না, এরকম তো আমরা শুনি, তাই না?
তো আমরা গত এক বছর আগে যদি সময় দেখি, সেই সময়ের চাইতে ডেফিনেটলি আমাদের জনগণ, দেশের মানুষ ভালো আছে।